নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনা আর হচ্ছে একনাথ শিন্দের শিবসেনা, তাদের এই অ্যাফিলিয়েশন মানে নির্বাচন কমিশন উদ্ধব ঠাকরের শিবসেনার হাত থেকে দলের নাম এবং প্রতীক হচ্ছে একনাথ শিন্দেকে দিয়ে দিয়েছিল কমিশন। তো সেই নিয়ে হচ্ছে মামলা সুপ্রিম কোর্টে, সেখানে মঙ্গলবার থেকে শুনানি চলছে। মঙ্গলবার বুধবার শুনানি হয়েছে চিফ জাস্টিসের বেঞ্চে, মানে চিফ জাস্টিস সূর্যকান্ত, আমাদের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সেখানে বিচারপতিরা এই মামলার শুনানির সময় কিছু মন্তব্য করছেন। এদিকে হচ্ছে আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হচ্ছে রাতের ঘুম ছুটে গেছে। তো আমি আসছি যে কেন সেগুলো হয়েছে। কারণ আপনারা জানেন যে 23 সালে উদ্ধব ঠাকরে শিবসেনা দল ভেঙে দিয়েছিল একনাথ শিন্দে। তিনি শিবসেনাতেই ছিলেন উদ্ধব ঠাকরের দলে। তো তিনি 31 জন বিধায়ককে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, যার ফলে উদ্ধব ঠাকরে শিবসেনা, কংগ্রেস, এনসিপির যে সরকার সেটা পড়ে গিয়েছিল 23 সালে। তো তারপরে আবার বিজেপি, এই একনাথ শিন্দে এরা মিলে হচ্ছে যে সরকার গড়েছিল। এখন তো আবার 24 সালে শেষে নির্বাচন হয়ে মহারাষ্ট্রে এখন বিজেপি একনাথ শিন্দে সরকার রয়েছে। কিন্তু সেই মামলাটা হয়েছিল, সেই মামলাটা করেছিল হচ্ছে সুনীল প্রভু উদ্ধব ঠাকরে শিবসেনার পক্ষে। তিনি মামলাটা করেছিলেন এখানে যে যাই 31 জন সদস্য একনাথ শিন্দের সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন, স্পিকার কেন তাদের বিধায়ক পদ খারিজ করেননি, এটা নিয়ে তার মামলা ছিল। আর উদ্ধব ঠাকরে একটা মামলা করেছিলেন, তিনি করেছিলেন যে কেন প্রতীক এবং দলের নাম হচ্ছে শিন্ডে, মানে একনাথ শিন্ডে শিবিরকে ব্যবহার করার অনুমতি দিয়েছে কমিশন। তো সেই মামলার শুনানিতে মঙ্গলবার বুধবার বেশ কিছু মন্তব্য প্রধান বিচারপতি যে সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এরা করেছেন। তাতে প্যালপিটিশন শুরু হয়ে গেছে নিশ্চিতভাবেই হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের। কারণ হচ্ছে যে বুধবার দিন যেটা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে ইসির কোনো গাইডলাইন আছে কিনা, মানে যেহেতু পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা বেশি, তার ভিত্তিতে ইলেকশন কমিশন একনাথ শিন্দেকে শিবসেনার নাম প্রতীক দিয়ে দিয়েছিলেন এবং তাদের বিধায়ক পদ খারিজ হয়নি। তো সেই নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে প্রতীক আদতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কিনা। তখন উদ্ধব ঠাকরের হয়ে লড়ছেন হচ্ছে কপিল সিব্বল, তিনি বলেছেন হ্যাঁ প্রতীক হচ্ছে রাজনৈতিক দলের। তখন বিচারপতি বাগচি বলেন যে পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা বিচার করে ভুল করেছে কমিশন, মানে পরিষদীয় দলে এমএলএ সংখ্যাটা একনাথ শিন্দের সঙ্গে বেশি চলে গেছে বলে হচ্ছে তারাই আসল হচ্ছে শিবসেনা, এইটা বিচার করে ভুল করেছে কমিশন। শুধু সংখ্যাগরিষ্ঠতা দিয়ে হবে না, সেটা হচ্ছে রাজনৈতিক দলের সিদ্ধান্তটাই আসল। কারণ তিনি বলতে চেয়েছেন যে আইন অনুসারে, বিচারপতি বাগচি বলেছেন আইন অনুসারে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ পরিষদীয় দলের থেকে বেশি। পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজনৈতিক দলের সিদ্ধান্তই হচ্ছে শেষ কথা, এইটা তিনি বলেছেন। এবং হচ্ছে আরো বলেছেন যে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ সবসময় বেশি তাদের হচ্ছে প্রতীকেই পরিষদীয় লোকরা নির্বাচিত হয়। পরিষদীয় দলের সিদ্ধান্ত নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তই বিবেচনা করা হয় বা উচিত। তো এইসব বলাতে স্বভাবতই হচ্ছে অনেকেই বুঝতে পারছেন যে সেদিন যেটা হয়েছিল, কারণ যে প্রধান বিচারপতি আরো বলেছিলেন যে তখন যে রাজ্যপাল যখন 31 জন যে একনাথ শিন্দের সঙ্গে বেরিয়ে গেছিল উদ্ধব ঠাকরে শিবির থেকে, তখন রাজ্যপাল ফ্লোর টেস্টের হচ্ছে নির্দেশ দিয়েছিলেন, মানে আস্থা অনাস্থার ব্যাপারটা, মানে তাকে আস্থা ভোট নিতে হবে বিধানসভাতে। সেই রাজ্যপালের সেই সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু উদ্ধব ঠাকরে যেহেতু ফ্লোর টেস্টে যাননি, তিনি তার আগেই পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী পদ থেকে, তারপরে সেই পর্যন্ত যেতে হয়নি। কিন্তু তার সঙ্গে বিচারপতি এগুলো মন্তব্য করেছেন। তো এইসব মন্তব্য হওয়ার পরে অনেকেই বলছেন, আমাদের রাজনৈতিক পর্যবেক্ষকরা, যে এরপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানে এই রায়, এই যে মামলার যে রায় আজ বৃহস্পতিবার তার শুনানি রয়েছে, এই মামলার রায় যদি বিচারপতিদের বক্তব্য বা পর্যবেক্ষণে যে স্পিরিট দেখা যাচ্ছে, তাতে যদি এটা দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ বিধায়করা দল ছেড়ে বেরিয়ে গেলেই হচ্ছে তারা দলের মালিক হয়ে যাবে, এটা নয়, যেটা বিচারপতিরা এখনো পর্যন্ত পর্যবেক্ষণে জানাচ্ছেন। এবং তারা বলছেন যে
আইন অনুসারে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণই হচ্ছে পরিষদীয় দলের থেকে বেশি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেটা হয়েছে, উদ্ধব ঠাকরে শিবসেনা দল থেকে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক একনাথ সিন্ধের শিবিরে বেরিয়ে গেল, কিন্তু তারা হচ্ছে শিবসেনার মালিক থাকবে না এবং কমিশন এই সিদ্ধান্ত নিয়ে ঠিক করেননি। এই রায়টা যদি মানে এই পর্যবেক্ষণ যদি রায় পর্যবেসিত হয় যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের, তাহলে কিন্তু হচ্ছে অনেকের হিসেব কিন্তু গন্ডগোল হয়ে যাবে। শুধু একনাথ সিন্ধের হাত থেকে প্রতীক দলের নাম উদ্ধবদের কাছে আসবে তা নয়, আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে নির্বাচন কমিশনে গেছেন, সেক্ষেত্রে কিন্তু ভারতের নির্বাচন কমিশনও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হচ্ছে আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে স্বীকৃতি দিতে পারবে না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকেই হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, যদি সুপ্রিম কোর্টের এই রায় যদি মানে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যদি রায় পর্যবেসিত হয় এবং যদি বলা হয় যে যেটা করা হয়েছিল মহারাষ্ট্রের ক্ষেত্রে সেটা ঠিক হয়নি, তাহলে সেটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটাই দস্তুর। তো এখন যেটা অনেকেই বলছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সূর্যকান্ত বা জয়মাল্য বাগচিরা পর্যবেক্ষণে অনেক কিছু বলছেন, পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতাই আসল নয়, আসল রাজনৈতিক দলের হচ্ছে কি বলে নিয়ন্ত্রণই সবচেয়ে বেশি, তাদেরটাই হচ্ছে আসল আইন অনুসারে। কিন্তু শেষ পর্যন্ত রায় কি তাই হবে? কারণ আমি দেখেছি মঙ্গলবার এবং বুধবারে এই এদের মানে এই বিচারপতিদের পর্যবেক্ষণের পরে অনেক সমাজ মাধ্যম অনেকে কমেন্ট করেছেন যে সুপ্রিম কোর্ট অনেক কিছু বললো, পর্যবেক্ষণের বিচারপতিরা অনেক কিছু বললেন, কিন্তু রায় দেখা গেল 180 ডিগ্রি ঘুরে গেছে। কারণ তাদের অভিজ্ঞতা বলছে যে এসআইআর নিয়ে যখন মামলা চলছিল তখনই বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি সূর্যকান্ত, তারা কিন্তু অনেক মন্তব্য করেছিলেন, কিন্তু তারা আদপে হচ্ছে যে এই যে এসআইআর 13টা রাজ্যে, বিহারকে নিয়ে 13টা রাজ্যে হয়েছে বাংলা সহ, কোন জায়গায় যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, বাংলাতেই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টা এসেছিল, তখন বারে বারে হচ্ছে আইনজীবীরা বলার চেষ্টা করেছেন যে কমিশন হচ্ছে বাংলাতে গাজওয়ারি করে তৃণমূল যে মামলা লড়েছিল, তৃণমূলের আইনজীবীরা বারবার বলেছেন কমিশন গাজওয়ারি করে রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি করেছে এবং করে হচ্ছে ভোটারদের নাম কেটে দেওয়ার হচ্ছে চেষ্টা করছে এবং 60 লাখ লোককে অ্যাডজুডিকেশনে ফেলে দেওয়া হয়েছে। যাদের খসড়া তালিকার নাম রয়েছে, খসড়া তালিকার নাম রয়েছে মানে তাদের অস্তিত্ব রয়েছে বলে বিএলওরা তাদের খসড়া তালিকার নাম তুলেছেন। তো এরপরে হচ্ছে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, নামের বানান ভুল, পদবীর বানান ভুল, মিসম্যাচ, এইসব বলে 4-5টা ক্যাটাগরিতে এদেরকেই জাতাকলে ফেলেছে এবং এখান থেকে হচ্ছে বৃহৎ অংশের হচ্ছে নাম্বার চলে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং তাই হয়েছে। 27 লক্ষ অ্যাডজুডিকেশনে যে 60 লাখ যে ছিল তার মধ্যে 27 লক্ষ হচ্ছে নাম তারা ভোটার তালিকায় তুলতে পারেনি, তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে বসে আছেন। আরো কিছু অনেকে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন 7-8 লক্ষ, যাদের হচ্ছে খসড়া তালিকায় নাম কেটে দেওয়া হয়েছে প্রথমেই। এরকম নানান সময় যখন ফাইনাল লিস্ট বেরিয়েছে অনেকে নাম কাটা গেছে, খসড়া তালিকায় ছিল, এইসব মিলে প্রায় 35 লক্ষ। তখন কিন্তু আইনজীবীরা বারে বারে প্রশ্ন তুলেছিলেন যে সুপ্রিম কোর্ট কেন বলছে না যে বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি করাটা, একমাত্র রাজ্য বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি করাটা ভুল হয়েছে, যে নির্বাচন কমিশন এটা করা উচিত না এবং এটা উইথড্র করা উচিত। সুপ্রিম কোর্ট কিন্তু অনেকভাবে নির্বাচন কমিশনের সমালোচনা করেও কিন্তু ফাইনালি বাংলায় যে অন্যায়ভাবে হয়েছে, মানে তৃণমূল আইনজীবীদের কথায় অন্যায়ভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা করা হয়েছে, সেটার হচ্ছে কিন্তু প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনকে কোনো আদেশ দেয়নি, যার ফলে নির্বাচন কমিশন অনেক কিছু শুনেছে, সমালোচনা শোনার পরেও কিন্তু 60 লক্ষ লোককে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে 27 লক্ষ নাম কিন্তু তা নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে। তো সুতরাং বিচারপতিরা অবজারভেশনে যখন মৌখিক পর্যবেক্ষণ কোর্টের সহায় জবাব চাইলে তখন অনেক কিছু মন্তব্য করেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে 180 ডিগ্রি ঘুরে গিয়ে কমিশন যেটা করতে চাইলো সেটাকেই তারা মান্যতা দিল এবং যার ফলে এত লক্ষ লক্ষ লোকের হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লো। তো এখনো অনেকে বলছেন যে সুপ্রিম কোর্ট, আমি বুধবারের পরে মানে সারাদিন আমি দেখেছি যে এরকম খবরগুলোতে বিভিন্ন সমাজ মাধ্যমে বিশেষ করে অনেকে মন্তব্য করছেন যে এসব করে টোরে আলটিমেটলি হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা মঙ্গলবারের সওয়ালে সূর্যকান্ত যেটা বলেছেন যে রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা কিভাবে বিচার হবে তার মাপকাঠি ঠিক হওয়া দরকার। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা নাকি সমস্ত সদস্য, কাদের মত দেখা হবে তা স্পষ্ট নয়।
হয়তো অনেকেই বলছেন যে এরপরে দেখবেন এত কিছুর পরে এই যে প্রধান বিচারপতি একটা কথা বলে রেখেছেন মঙ্গলবারের সওয়ালে, যে কিভাবে মাপকাঠি ঠিক হবে সেটা হচ্ছে এখনো স্পষ্ট নয়। এরপরই হয়তো দেখবেন রায়ে যে ওইটা ঠিক করার দায়িত্বটা আমরা নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিলাম। মানে এত অনেক কিছু বলে টলে হয়তো, আমি হয়তোই বলছি, যে তো সুপ্রিম কোর্টের রায় তো বেরোয়নি, বা এই মামলার কি হবে শেষ পর্যন্ত আমরা জানি না কোন দিকে যাবে। কি বলে, দেখবেন হয়তো শেষ পর্যন্ত হয়তো বলবে যে এটা নির্বাচন কমিশন বুঝবে, নির্বাচন কমিশন ঠিক করে নেবে যে সংখ্যা মানে দলের সংখ্যাগরিষ্ঠতা কিভাবে বিচার হবে, মানে এমএলএ নিয়ে এমপি নিয়ে, নাকি হচ্ছে দলের যে স্ট্রাকচার সেখানে কারা বেশি সংখ্যায় আছে, এগুলো কমিশনের হাতে ছেড়ে দিতে পারে। আর কমিশনের হাতে ছেড়ে দিলে তো মিস্টার জ্ঞানেশ কুমার বসেই আছেন, এবার বুঝতেই পাচ্ছেন যে সেখানে গেলে কি অবস্থা হবে। মানে একনাথ সিন্ধেতেই থেকে যাবেন, তিনি হচ্ছেন ওই শিবসেনার প্রতীক এবং নাম ব্যবহার করবেন। আর ঋতব্রতরা গেলে তো গলায় মালা পরিয়ে দেবেন যে এসো তোমরাই আসল তৃণমূল। ভোটে কিভাবে সে পরের ব্যাপার, তোমরাই আসল তৃণমূল, তোমরাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তোমাদের প্রতীক জোড়াফুল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে আপনারা দলের নতুন নাম ঠিক করে নিন, হচ্ছে নতুন প্রতীক ঠিক করে নিন, আপনারা আর এই প্রতীকের মালিক না, আমরা বুঝে নিয়েছি কে সংখ্যাগরিষ্ঠ। কারণ হচ্ছে নির্বাচন কমিশন বসেই আছে, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনারদের বসানোর ক্ষেত্রে মামলা চলছে, সেখানে পরিষ্কার হচ্ছে যারা মামলা করেছেন মামলাকারীরা বলছেন যে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনার ঠিক করছেন। বুঝতেই পাচ্ছেন তো যে কি অবস্থা চলছে। তো যাই হোক, সুপ্রিম কোর্ট সেখানেও প্রশ্ন তুলেছে যে যখন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিরোধী দল নেতা এবং প্রধানমন্ত্রী তিনজন মিলে করতেন, তাতে কি অসুবিধা ছিল, হঠাৎ কেন বিষয়টা প্রধানমন্ত্রী নিজে করছেন, তার মনোনীত একজন মন্ত্রীকে নিয়ে 2:1 কেন নির্বাচন কমিশনার নির্বাচিত করছেন? কোন লোক যদি কাউকে নির্বাচন করার ক্ষমতা থাকে, সে তো তার মতো লোককেই বসাবেন যাতে তার কিছু সুবিধা হয়। সেই সুবিধার জন্য নিশ্চিতভাবে আইন পরিবর্তন করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং তারপরে হচ্ছে জ্ঞানেশ কুমারকে বসিয়েছেন। সুতরাং জ্ঞানেশ কুমার কি বলবেন না বলবেন সেটা বোঝাই যায়। জ্ঞানেশ কুমারকে নরেন্দ্র মোদী বসিয়েছেন, জ্ঞানেশ কুমার নিশ্চিতভাবে হয়তো নরেন্দ্র মোদীর কাজ করবেন, নাহলে কেন আমি আমার লোককে বসাবো? প্রশ্ন ছিল না আগে যেরকম হতো, তিনজন মিলে ঠিক করা হতো নামের প্যানেল থেকে, তা আমি যখন নিজে বেছে নিয়েছি তো তার মতোই কাজ করবে। তো এই সুপ্রিম কোর্টের এই 180 ডিগ্রি যদি ঘুরে যায়, তাহলে সেই আশায় কিন্তু এখনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বসে আছেন যে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ অনেক কিছু দিচ্ছে বিচারপতিরা, যদি এসআইআর মতো হয়ে যায়, যদি সুপ্রিম কোর্ট দেখবে শেষ পর্যন্ত 180 ডিগ্রি ঘুরে হয়তো বলবে যে না, ওটা নির্বাচন কমিশনই ঠিক করবে, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই যে সংকটজনক অবস্থা, সেখান থেকে তারা বেঁচে গেলেন। এখন রাতের ঘুম ছুটে গেছে, কিন্তু আবার ঘুম যথারীতি হবে, এর বাইরে আর কিছু হবে না। দেখা যাক এখন সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয়, আমরা সেই আশায় বসে আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।